স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার থেকে গণিতের উপরে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে আমরা পেজ নাম্বার 94 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি দুটো ডিস্ট্রিক্ট কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও, ভীষণ উপকারে লাগবে। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। আজকে 94 পেজের যে সকল 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। শুরু করব বেশি সময় নষ্ট না করে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। একের দাগে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক হবে। অপশনগুলো দেখো, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, দুই ক্ষেত্র সমান লাভজনক হবে, বলা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে দেখো, দুটো আমরা সুদ সাধারণত দুটো ক্ষেত্রেই পড়েছি, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, একটা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে দেখো, প্রথম বছরে কিন্তু সবসময় কি হয় বলতো, যদি একটা নির্দিষ্ট সুদের হার থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু প্রথম বছরে সমান হয়। তারপরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধীরে ধীরে বাড়তে থাকে। সরল সুদ কিন্তু একটা নির্দিষ্ট যে তোমাদের সুদের হার থাকবে সেই অনুপাতে বৃদ্ধি হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয় কি বেশি পরিমাণে বাড়তে থাকে। কেন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় কি হয়, প্রথম বছরের সুদ এবং আসল মিলে কিন্তু দ্বিতীয় বছরের শুরুতে আসল হয়ে যায়, তাই চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বেশি পরিমাণে লাভজনক। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অপশন এ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। অপশন বি, সি এবং অপশন ডি কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য। দেখো আমরা জানো, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো সবাইকে অবশ্যই তোমরা পরিচিত যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ডিটেল আলোচনা করি, এবং প্রত্যেকটা প্রশ্নের যা থিওরেম রয়েছে, যা কনসেপ্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই কিন্তু বলে দিই। তোমাদের কাজ কি, তোমরা একটু এবিটিএ টেস্ট পেপারটা খুলবে এবং খাতা পেন নিয়ে বসবে, যেগুলো কথাগুলো বলছি একটু নোট ডাউন করে রাখবে, দেখবে এই টাইপের যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। তো শুরু করবো, দেখো কি বলেছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে কি বলো, দ্বিঘাত সমীকরণের যেটা জেনারেল ফর্ম, তাই না, স্ট্যান্ডার্ড ফর্ম। বীজদ্বয় বাস্তব এবং সমান হলে, দেখো বীজদ্বয় বাস্তব এবং সমান কখন হয়, তোমরা অবশ্যই জানো যে নিরূপকটা যদি আমাদের জিরো হয়ে যায়, নিরূপকটা যদি আমাদের কি হয়ে যায় বলো, জিরো হয়ে যায়, তাতে কিন্তু কি হবে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবারে বলবে নিরূপক যদি গ্রেটার দেন জিরো লেস দেন জিরো হয়, তাহলে গ্রেটার দেন জিরো হলে, নিরূপকটা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে বীজগুলো কি হবে, বাস্তব হবে কিন্তু অসমান হবে, তাই না, যদি গ্রেটার দেন জিরো অর্থাৎ পজিটিভ হয়। কিন্তু নিরূপক যদি নেগেটিভ হয়, তখন হয় কি বীজদ্বয় কাল্পনিক হয়ে যায় অর্থাৎ অবাস্তব হয়ে যায়, ঠিক না। তাহলে দেখো, নিরূপক মানে আমরা কি জানি বলো, নিরূপক মানে কি জানি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাই হচ্ছে আমাদের নিরূপক। এটা সমান জিরো হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়, তাহলে বি স্কোয়ার সমান হয়ে যাবে কি ফোর এ সি। এবারে একটু আমরা কোশ্চেনের যে অপশন গুলো রয়েছে সেদিকে দেখবো। দেখো কেমন অপশন গুলো রয়েছে। এ সমান বি স্কোয়ার বাই সি রয়েছে, বি স্কোয়ার সমান এসি রয়েছে, এসি সমান বি স্কোয়ার বাই ফোর রয়েছে, সি সমান বি স্কোয়ার বাই এ রয়েছে। তাহলে এইখান থেকে আমি কোন ফর্মটা নিয়ে আসবো। দেখো বি স্কোয়ার সমান ফোর এসি, এটা তো সম্ভব নয়, বি স্কোয়ার সমান ফোর এসি। ভালো করেই এটাতে বোঝা যাচ্ছে দেখো, যে এটা কিন্তু বি স্কোয়ার সমান ফোর এসি সম্ভব নয়, এ তো হবে না, এটা তো হবে না, বি স্কোয়ার সমান এসি রয়েছে, এইটা বি স্কোয়ার সমান ফোর এসি হচ্ছে। এইটাই কিন্তু আমাদের বি স্কোয়ার সমান ফোর এসি রয়েছে, অর্থাৎ অপশন যে সি রয়েছে। এইখানে দেখো, ডি সির দাগের কোশ্চেনটা কোনাকুনি যদি গুণ করি, তাহলে বি স্কোয়ার আর ফোর এসি কিন্তু গুণ হয়ে যাবে, তাই না। আর এটা সমান বি স্কোয়ার সমান এসি রয়েছে, এটাও হবে না। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি, এসি সমান বি স্কোয়ার বাই ফোর, এসি সমান বি স্কোয়ার বাই ফোর। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। বলছে অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয়। দেখো, অবিন্যস্ত রাশি তথ্যকে যদি আমি ছোট থেকে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় হিসাবে যদি সাজাই, তাহলে বা বড় থেকে অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে, মধ্যমান দুটি মধ্যমানের গড় কেন, তোমরা একটু মনে করলে বুঝতে পারবে। দেখো, যে যদি তোমাদের মানে নাম্বার অফ যে টার্ম গুলো ছিল, অর্থাৎ যে সংখ্যাগুলো ছিল, সেগুলো যদি যে ডেটা গুলো থাকতো, সেটা যদি তোমাদের যুগ্ম হয়ে যেত, তাহলে কিন্তু দুটো মধ্যমানের গড় করে আমরা করতাম, অর্থাৎ এন বাই টু তম পদ এবং এন বাই টু প্লাস ওয়ান তম পদ যেটা বের করতাম, তাকে গড় করতাম, দুই দিয়ে ভাগ করলে মধ্যমান পেতাম, হ্যাঁ কিনা। আবার কি পেতাম বলতো, আরেকটা যদি অযুগ্ম হয়, তখন সূত্র কি ছিল, এন প্লাস ওয়ান বাই টু তম পদ, ইয়েস অর নো। তাহলে এটা যে বের করতাম এখানে, তাহলে কি বের করতাম, এখানে কি বের করতাম বলো, আমরা মধ্যক বের করতাম না, কি বের করতাম বলো, মধ্যক বের করতাম। তাহলে অপশন কি হবে বলো, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4 এ যাবো আমরা। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:1 to 5 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে।
তাহলে আমরা প্রথমে ঘনকটা যে দেওয়া রয়েছে, ঘনকটা যে দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে বলো? আয়তনের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমি যদি ধরে নিই যে প্রথম ঘনক, এটা ধরো আমি ফার্স্ট প্রথম ঘনক ধরলাম, আর এদিকে আমি সেকেন্ড ঘনক ধরলাম। দেখো প্রথম ঘনকের যদি প্রতিটি বাহু ধরে নিই আমি যে A1, আর দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহু যদি ধরে নিই আমি A2, তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে বলো? A1 কিউব হবে। দ্বিতীয় ঘনকের আয়তন কি হবে? A2 কিউব হবে। এস নো? তাহলে ঘনকের আয়তনের সূত্র তো আমরা জানি যে বাহুর হোল কিউব, সেটাই তো ঘনকের আয়তনের সূত্র। তাহলে বলেছে দেখো এদের আয়তনের অনুপাত বলে দিয়েছে কত? 8:, কত 1:5 বলে দিয়েছে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি না A1/A2 এর হোল কিউব সমান 8 কে লিখতে পারি না 2, আর 125 কে লিখতে পারি 5 এর হোল কিউব। দেখো 2 এর হোল কিউব মানে 2 2 4 2 8, 2 কে 3 বার গুণ, 3 2 6 9, 2 কে 3 বার গুণ, 2 কিউব মানে কি 2 কে 3 বার গুণ, 5 5 কিউব মানে 5 কে 3 বার গুণ, তখন হবে 125। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো A1/A2 পাচ্ছি আমি কত বলো? 2/5। কেন? দুদিকে কিন্তু আমাদের পাওয়ার ইকুয়াল রয়েছে, অর্থাৎ 3 3 রয়েছে। তাহলে আমি লিখতে পারি এইভাবে। ইয়েস অর নো? কোশ্চেনের মানে যেটা চেয়েছে দেখো, বলছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি আমি বের করাই, তাহলে প্রথম ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সেটা কত হবে? 6A1 স্কোয়ার, 6A স্কোয়ার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের। আর দ্বিতীয়টার কি হবে বলো? অনুপাত করব। দ্বিতীয়টা হচ্ছে 6A2 স্কোয়ার। তাহলে এইখানে আমি যদি বলি কত হবে বলো তো? 6 দুদিকে কেটে যাবে, পড়ে থাকবে কত? A1/A2, অনুপাত রয়েছে মানে হোল স্কোয়ার লিখতে পারি। A1/A2 কত আছে? 2/5, তার হবে হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 4/2 2 যা 4, 5 5 কত? 25। তাহলে অ্যান্সার হবে কত বলো? 4:25। তাহলে 4:25 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। দেখো তোমাদের যদি আমি বলে দিয়ে যাই অ্যান্সার গুলো তাতেও কোনো সমস্যা হয়নি, কিন্তু এতে কি হবে? তোমাদের শেখাটা কিন্তু ঠিকঠাক হবে না। আমি চাই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা মন দিয়ে বোঝো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কি বলে তার পেছনে কি কারণ রয়েছে, কি হতে পারে, কেন হতে পারে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাতে থিওরিটা যদি ভালো করে বুঝে যাও, কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা অনায়াসে যদি ঘুরিয়েও দেয় তোমরা করতে পারবে। এটা তো খুব সহজ কোশ্চেনই ছিল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে দুটি বৃত্ত, পাঁচের দাগ, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের কি বলেছে একবার আমরা দেখে। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে দুটি বৃত্ত আছে, একটা এরকম বৃত্ত নিলাম আর একটা অন্তঃস্পর্শ করেছে, এইরকম বৃত্ত নিয়েছি আমি। করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা, পরের দিতে রয়েছে সংখ্যা কত হবে? বলছে একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে একদম সহজ জিনিস দেখো, এখানে সাধারণ স্পর্শক কটা হবে? অন্তঃস্পর্শ করেছে মানে কি বলো? ভেতরে স্পর্শ করেছে। তাহলে সাধারণ স্পর্শক একটাই হওয়া উচিত, যেখানে স্পর্শ করেছে দুটো, একটা বিন্দুতেই স্পর্শ করেছে। কেবলমাত্র আমরা কটা স্পর্শক পাবো বলো? একটি স্পর্শক পাবো। তাহলে এখানে অপশন কত হবে বলো? অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম আমি, ঠিক না? যদি বহিঃস্পর্শ করতো তখন কিন্তু আমাদের তিনটে স্পর্শক পেতাম, তাই না? দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, ধরো এরকম রয়েছে, এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত রয়েছে, তাহলে এইরকম বহিঃস্পর্শ করেছে, ছেদ করেনি কিন্তু, মন দিয়ে শুনবে। তাহলে এটা এরকম একটা পেতাম স্পর্শক, এটা একটা পেতাম, আবার এরকম একটা পেতাম, মানে মাঝখান দিয়ে যাবে। তাহলে তিনটা পেতাম আমি, কিন্তু যেহেতু অন্তঃস্পর্শ করেছে ভেতরে, তাই আমরা কিন্তু এখানে একটা স্পর্শক পাবো, ঠিক না? কিন্তু যদি দুটো স্পর্শক বৃত্ত যদি ছেদ না করে, তাহলে এটাতে কি হবে? তিনটি হবে, ঠিক আছে? যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ না করে বা স্পর্শ না করে, তখন কটা হবে দেখো? এটা একটা হবে, দুটো এইরকম একটা হবে, তিনটা এরকম একটা হবে, চারটা হবে। বুঝতে পারলে? তার মানে হ্যাঁ, তার মানে তখন কিন্তু আমাদের চারটি হবে। তাহলে অন্তঃস্পর্শ করলে মনে রেখে দাও, কোশ্চেন যেভাবেই আসুক না কেন অ্যান্সার করতে পারবে। অন্তঃস্পর্শ হলে তাহলে কি হবে বলো? অন্তঃস্পর্শ হলে একটা হবে। যদি বহিঃস্পর্শ করে তাহলে কিন্তু কটা হবে? তিনটে হবে, তাই না? আর যদি দুটো বৃত্ত পরস্পরকে পাশে আছে, কাছাকাছি আছে, কিন্তু স্পর্শ যদি না করে, তখন চারটা স্পর্শক পাবো। এবারে স্পর্শকগুলো আবার তিন প্রকারের হয়, দু প্রকারের হয়, কি বলতো? একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, তাই না? তির্যক মানে কি? এগুলো হচ্ছে তির্যক, এই যে দাগ দিচ্ছি আমি না, এগুলো হচ্ছে তির্যক, তাই না? ধরো এটা এটা একটা তির্যক, আর এইদিকে যেটা যে গিয়েছে এটা হচ্ছে তির্যক। কেন তির্যক? মানে কি? যে স্পর্শকের দুই দিকে কিন্তু বৃত্ত থাকবে। যদি তোমাকে বলি যে আমি এইটা এইটা একটা স্পর্শক, তাহলে দেখো এই স্পর্শকের উপরের দিকে একটা বৃত্ত রয়েছে, নিচের দিকে একটা বৃত্ত, একে বলা হচ্ছে তির্যক স্পর্শক। কিন্তু সাধারণ স্পর্শক মানে কি? এটা সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শকের নিয়ম হচ্ছে কি বলতো? যে স্পর্শকের একই দিকে থাকবে, যে কোনো দিকে থাকবে। যদি আমি তোমাকে বলি এই স্পর্শক, তাহলে এর দেখো একই দিকে, দুটো বৃত্ত একই দিকেই রয়েছে। বিপরীত দিকে আসে কি? আবার যদি বলি এই স্পর্শকটা, তাহলে দেখো এই দিকে নিচের দিকে দুটো রয়েছে। তার মানে এটাকে বলা হচ্ছে
সরল সাধারণ স্পর্শক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নম্বর 6 কি বলেছে? বলছে দেখো cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করতে বলেছে। কি বলেছে? cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। 5 এর দাগ, 6 এর দাগ। দেখো লেখা আছে cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক? তাহলে উপরে থাকবে কি বলো cos থিটা, নিচে থাকবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি বলো sin স্কয়ার থিটা। বলবে স্যার এটা কি করে হলো? 1 মাইনাস সাইন, তোমরা যে মানে যে সূত্রগুলো পড়েছো ত্রিকোণমিতির, যে আইডেন্টিটিস গুলো পড়েছো, কি পড়েছো বলো তো? 3টা সূত্র পড়েছো, সেটাও লিখে দিচ্ছি আমি। দেখো একটু মনে লিখে রাখবে, যখন তোমরা অঙ্ক করতে বসবে আমি করালে খাতা পেন নিয়ে বসবে, নোট ছোট ছোট করে রাখবে, বইতে আর খুঁজতে হবে না। এক একটা জায়গায় থাকবে, পরীক্ষার সময় যখন প্র্যাকটিস করবে না, জিনিসগুলো যখন চোখের সামনে থাকবে, তাতে দেখবে ইজি হবে বুঝতে, আর কোথাও খুঁজতে যেতে হবে না, প্রবলেম হবে না। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ছিল 1। 2 নম্বর সূত্র ছিল কি বলো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ছিল 1। 3 নম্বর সূত্র ছিল কো সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমি যে সূত্রটা লাগিয়েছি সেটা এই সূত্র থেকে। দেখো 1 নম্বর সূত্র তো এটা রয়েছে, এইটাকে আমি কিভাবে লিখতে পারি বলো? এইটাকে আমি কিভাবে লিখতে পারি? এরকম না যে সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি না 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন? কস স্কোয়ার থিটা এইদিকে যদি চলে আসে মাইনাস হয়ে যাবে, সেটাই বলেছি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় লিখেছি আমি সাইন স্কোয়ার থিটা। বোঝা গেছে আশা করি? ঠিক? তাহলে লিখবো এখানে আমি কস থিটা বাই সাইন স্কোয়ার থিটার রুট ওভার, মানে দুটো সাইন থেকে একটা সাইন বেরিয়ে আসবে, সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা মানে কি বলো? কট থিটা। তাহলে অপশন কি হবে বলো তো? অপশন কত দাগে অপশন হবে? অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অপশন এ, কট থিটা। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে? তো সবাইকে বলবো ভিডিওগুলো অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখবে তোমরা, দেখবে ভীষণ উপকারে লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। প্রত্যেকটা প্রশ্ন বলবো এবং তোমাদের এক্সামের আগে অবধি আমার ভিডিওগুলো আসতে থাকবে। এবিটিএ ডব্লিউবিটিএ যদি স্কুলের যে টেস্ট পেপারটি দিবে, এবং সঙ্গে তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরও আমি রিসেন্ট তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের আমি আপলোড করবো, একদম ফ্রিতে থাকবে, কোনো টেনশন নেই। ঠিক আছে না? তোমরা শুধু একটু সাপোর্ট করো। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করবে, বন্ধুদের শেয়ার করে বলবে কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাবো। তাহলে এক মাল্টিপল চয়েস হয়ে গেল, এমসিকিউ। এরপরে আসবো আমরা দুয়ের দাগের, যেটা তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে। দেখে নাও একের দাগের কি বলছে। দুয়ের এক বলছে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে যেটা দিয়েছে আমাকে, কি দিয়েছে বাবু বলো তো? বলছে 180 টাকার, মানে এখানে পি দিয়ে দিয়েছে 180, ইয়েস অর নো? 180 টাকা 1 বছরে, তাহলে টি বলে দিয়েছে আমাকে কি 1 বছর। 1 বছর সুদ আসল এত টাকা, বার্ষিক সরল সুদের হার চেয়েছে। সুদ আসল কত বলে দিয়েছে? 198 টাকা। তাহলে আমাদের সরল সুদকে আমি জানি না, তাহলে আমি যদি সরল সুদকে R% ধরে নিই, ঠিক না? তাহলে সুদ কত হবে বলো? সুদ কত হবে? পি আর টি বাই 100। পি মানে কত? 180 ইন্টু আর ইন্টু টি মানে 1/100। ঠিক? তাহলে 180 মানে এখান থেকে যদি শূন্য কাটি, পাচ্ছি কত? 18R/10। ইয়েস অর নো? তাহলে 18R/10 পাই, বলে দিয়েছে দেখো সুদ প্লাস আসল 198 টাকা। তাহলে সুদ পেলাম আমি কত? 18R/10 প্লাস আসল, তাহলে কত? আসল 180 প্লাস 180 সমান বলেছে 198। ইয়েস অর নো? তাহলে এটাই শর্ত বলে দিয়েছে। তাহলে 18R/10 সমান লিখতে পারি না আমি 198 মাইনাস 180। তাহলে 18R/10 সমান হচ্ছে কত? 198 থেকে 180 বাদ দিলে 18। তাহলে আর সমান কত হচ্ছে বলো? 18 ইন্টু 10, এই 10টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, বাই 18। 18 18 কাটবে, পড়ে থাকবে কত? আর সমান 10। তাহলে আর কত পাচ্ছি আমি? 10। তাহলে অপশন কি হবে বলে? কি হবে? সরল সুদের হার কত পাবো আমরা? 10%। কত পাবো আমরা? 10%। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, একদম সহজ। শুধু তোমরা কি করবে, যেইভাবে আমি করাচ্ছি, যেইভাবে বোঝাচ্ছি, সেইভাবে কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে এবং নোট ডাউন করে যাও, দেখবে খুব সহজ হবে। গণিতে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আমার উপরে ছেড়ে দাও, শুধু রেগুলার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে পি এর মান কত হলে, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, এই দ্বিঘাত সমীকরণটা, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত সমীকরণের যখন জেনারেল ফর্ম লিখেছিল না, এরকম লিখেছিল, মনে কর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, যেখানে কিন্তু ছিল বলো এ নট ইকুয়ালস টু 0 ছিল, মানে এক্স এর যে সহগটা ছিল, এটা কিন্তু এক্স স্কোয়ারের যে সহগ ছিল, এটা কিন্তু নট ইকুয়ালস টু 0 ছিল। এটা কিন্তু যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু স্কোয়ার থাকবে না, দ্বিঘাত থাকবে না। তাই বলছে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে কখন? হবে না, সরি, দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? কখন দ্বিঘাত সমীকরণ হবে না বলো? যদি
এই সমীকরণটা দ্বিঘাত কখন হবে না? যদি a সমান 0 হয়ে যায়। মানে x এর আগের সহগ যদি 0 হয়ে যায়, তাহলে এই সমীকরণটা কি দ্বিঘাত থাকবে? দ্বিঘাত থাকবে না। কেন? ওটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। শুধু পড়ে থাকবে bx প্লাস c। তাহলে ওটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যাবে, যেটা হচ্ছে সরলরেখার সমীকরণ হয়ে যাবে। কিন্তু এখানে যদি 0 হয়ে যায়, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখো, p-3 কে আমি যদি 0 বলে দিই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? p-3 যদি 0 হয়ে যায়, পুরো এইটা পুরো 0 হয়ে যাবে। তখন পড়ে থাকবে 5x + 10 = 0। তাই না? তাই p-3 যদি 0 হয়ে যায়, এখান থেকে আমি পাবো p সমান 3। তাহলে p এর মান যদি 3 হয়, তাহলে কিন্তু আমাদের ওই সমীকরণটা যেটা দেওয়া রয়েছে, ওটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? p সমান 3 হলে x² এর সহগও 0 হয়ে যাবে। x² এর সহগ 0 হয়ে যাওয়া মানে পুরো x² টার্মটাই থাকবে না। তার জন্য কিন্তু ওটা দ্বিঘাত সমীকরণ হতে পারবে না। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 3। বলছে দেখো, cos 40° প্লাস থিটা মাইনাস sin 50° মাইনাস থিটা এর মান কত? তাহলে 3 এর দাগের কোশ্চেন কি বলেছে? cos, আমরা একটু তুলে নিই, cos 40° প্লাস থিটা মাইনাস, একদম ধরে ধরে বোঝাবো তোমাদের। আর যারা ভাবছো যে খুব স্লো হয়ে যাচ্ছে বা বেশি ধরে বোঝানো হয়ে যাচ্ছে, তোমরা, আমি তো সবার জন্য ভিডিওগুলো করছি, তোমরা কি করবে বলো তো? একটু স্পিড করে নাও। বারবার বলি প্রত্যেক ভিডিওতে, আগের ভিডিওগুলোতে বলেছি, অনেকে লাইক করেছো, অনেকে কমেন্টও করছো, তো খুব ভালো লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনেকটা এনার্জি পাই। তাই বলছি প্রত্যেককে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি ভালো লাগে তো শেষ পর্যন্ত আগে দেখো তারপর। তাহলে দেখো, এইটা রয়েছে এর মান। তাহলে এইখান থেকে আমি কি করবো বলতো? এইখান থেকে লিখতে পারি আমি cos 40° প্লাস থিটা লিখতে পারি, মাইনাস সাইন, এইটাকে লিখবো এইভাবে, মন দিয়ে শুনবে। এইটাকে লিখবো আমি কিভাবে? মন দিয়ে শুনবে একটু। এক মিনিট। এইটাকে লিখবো আমি কিভাবে? দেখো, এইটাকে লিখবো আমি cos 90° মাইনাস 50° মাইনাস থিটা। বলবে স্যার কেন লিখলাম এই কথাটা? কেন লিখলাম? কাকে কেন লিখলাম বলতো? কেন লিখলাম আমি? কাকে লিখলাম? এইটাকে এইভাবে লিখলাম। এটা একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে। কেন? তোমরা জানো পূরক কোণের ক্ষেত্রে যে সাইন 90° মাইনাস থিটা সমান পড়েছো তোমরা কস থিটা, বা কস 90° মাইনাস থিটা তোমরা পড়েছো সাইন থিটা। তাহলে এইটাকে কাজে লাগিয়েছি আমি, কস 90 মাইনাস থিটা। দেখো, কস 90 মাইনাস থিটা, এটাকে পুরোটাকে থিটা পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? সাইন থিটা। সাইন থিটা মানে কত? থিটা মানে এটাকে আমি থিটা ভাবতে বলছি, সাইন 50° মাইনাস থিটা হবে। কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন 50 মাইনাস থিটাই হবে, এটাকে যদি থিটা ধরি আমি। সেটাই তো উপরে রয়েছে, তাই না? তাই আমি ওটাকে এইভাবে লিখলাম। বললো কেন লিখলাম, কি কারণে লিখলাম? কেন? দেখো, এই দিকে কিন্তু আমাকে যদি আমি যোগ বা গুণ করতে চাই, বা যোগ বা বিয়োগ আমি যদি করতে চাই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে একটা জিনিস দেখো, এটা হয়ে গেল cos 40° প্লাস থিটা, এই দেখো, মাইনাস cos, এইটা হয়ে যাবে কত? cos 90 থেকে 50 বাদ দিব, এটা যদি আমি ভেঙে নিই। আচ্ছা, আরেকটা লাইন করছি, নাহলে 90 মাইনাস 50 প্লাস থিটা এরকম লিখতে পারি আমি। তাহলে দেখো, cos 40° প্লাস থিটা মাইনাস cos 90 থেকে 50 গেলে কত হবে? 40 প্লাস থিটা। তাহলে দুটো দেখো সেম হয়ে গেছে, কেটে গিয়ে অ্যান্সার হবে কিন্তু 0। তাহলে 3-এর দাগের যে কোশ্চেনটা রয়েছে, তার অ্যান্সার হবে কি বলো? 0। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। 4 বলছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয় বলতো? সমানুপাতি। সমানুপাতি হয়, এটা জানো। যে তবু আমি বলে দিচ্ছি, আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, কিন্তু দেখো কিভাবে আমার কোশ্চেন করেছিলাম অন্য কিছু, কিন্তু ডিসকাস করে দিয়েছি আমি ওই কোশ্চেনের মধ্যে। তাহলে সেগুলো যদি মন দিয়ে শোনো, এই কোশ্চেনটা অবশ্যই করতে পারবে, তাই না? দেখো, সদৃশ ত্রিভুজ মানে কি? সদৃশ ত্রিভুজ মানে হচ্ছে হয় অনুরূপ কোণগুলো সমান হবে, না হলে বাহুগুলোর অনুপাত সমান হবে। বাহুগুলোর অনুপাত সমান হওয়ার অর্থ কি? যে অনুরূপ বাহুগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত সমান হওয়ার অর্থ হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত। তার মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, নিশ্চয়ই তারা সমানুপাতে থাকবে। তো সমানুপাতে তো এটাই তো নিয়ম ছিল, তোমরা আগে পড়েছো, অনুপাত সমানুপাত পড়ার সময় পড়েছো। তাদের যদি অনুপাত সমান হয়, তাহলে ওটা কি হবে? সমানুপাতে থাকবে। তাহলে অপশন কি হবে? অ্যান্সার সমানুপাতে। কোশ্চেন নাম্বার 5, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা সমান এইচ, তবে এইচ সমান কত হবে হিসেব করে লিখতে বলছে। দেখো, এটা করার আগে তোমাকে জানতে হবে যে লম্ববৃত্তাকার যে আমাদের চোঙ দিয়ে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙ যে দিয়ে দিয়েছে, কেমন দেখতে হয়? লম্ববৃত্তাকার চোঙ কেমন দেখতে হয়? এই, যাই হোক, সোজা থাকবে এগুলো, ঠিক না? এটা লম্ববৃত্তাকার চোখ, ঠিক। এর আয়তন দিয়ে দিয়েছে, এর আয়তন কত দিয়ে দিয়েছে? এর আয়তন দিয়ে দিয়েছে কত? ভি। তাহলে ভি সমান আমরা কি জানি? লম্ববৃত্তাকার চোখে ভি সমান কি জানি? লম্ববৃত্তাকার চোখে ভি সমান আমরা জানি যে স্যার, এটা হয়
পাই আর স্কোয়ার এইচ। বলবে আরটা কি? আর হচ্ছে ওই চোঙের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে তাদের এখান থেকে উচ্চতাটা। ইয়েস অর নো? তাহলে ভি সমান আমি লিখতে পারি না এইরকম পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে বলছে বাবু পাই আর এর জায়গায় আমাকে লিখে দিতে বলছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর বলছে, আর উচ্চতা বলে দিচ্ছে এইচ। তাহলে এইভাবে লিখতে পারি আমি। তাহলে ভি সমান লিখতে পারি পাই আর, সরি স্কোয়ার তো দিতে হবে এইচ। বলছে এইচ সমান কত হবে, তাহলে এইখান থেকে দেখো এত সহজ কোশ্চেন। এইচ সমান কত হবে? ভি বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটাই হবে অ্যান্সার ভি। তাহলে কি হবে, উত্তর কি হবে বলো? ভি বাই ক্যাপিটাল পাই আর স্কোয়ার। আশা করি তোমাদের আমি বোঝাতে। লম্ববৃত্তাকার কি বলেছে? চোখ বলেছে। তাহলে লম্ববৃত্তাকার চোখের আয়তন কি হবে বলো? পাই আর স্কোয়ার এইচ। তার সঙ্গে সমান করেছি আমি ভি এর সঙ্গে, কেন আমাকে বলে দিয়েছে ভি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। দেখো, যদি 6, 8, 9, x+2, x+4 এরকম ডেটাগুলো দেওয়া রয়েছে এবং 24 সংখ্যাগুলির যৌগিক গড় বলে দিয়েছে, দেখো কত 13 হয়, তবে এক্স এর মান কত হবে? দেখো এই কোশ্চেনটা করতে হলে আমাকে কি আম, আমার কি প্রয়োজন হবে? আমি বললে না না, কোনো প্রয়োজন নেই। কেন? যৌগিক গড় মানে কি? যৌগিক গড় মানে তোমরা জানো যে যতগুলো টার্ম থাকবে, তাই না? যৌগিক গড় মানে কি বলো? যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো ডেটা দেওয়া থাকবে সেগুলো যোগ করবে, এবং যতগুলো যোগ করলে এবারে দেখবে যে কতগুলো রয়েছে তত দিয়ে ডিভাইড করে দেবে, ব্যাস ক্লিয়ার। তাহলে দেখো আমি এখানে যদি বলি যে 6 এর সঙ্গে 8 যোগ করলে 8 6 14, 14 আর 9 যোগ করলে কত হবে? 9 4 23। আচ্ছা এটা পরে থাক, 23 আর 12, তাই না? 23 12 যোগ করলে 35। 35 আর 14 যোগ করলে কত হবে? 5 4 9 39 49, 49 আর 17, 49 17 মানে কত হবে বলতো? 9 7 16 56 মানে 66, আর এটা হচ্ছে 30। 66 30 কত হবে? উম, 66 মানে হচ্ছে 96, 96 আর 24 মানে 120। তাহলে 120 যোগ করলাম, আরো আছে x+2 আর x+4 আছে। এবারে বলেছে দেখো এটা বাই কতগুলো রয়েছে এখানে, বলবে স্যার একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, বাই 10। ব্যাস যৌগিক গড় সমান কত দেওয়া রয়েছে এখানে? 13 দেওয়াই রয়েছে। ঠিক। এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারবো না? এখান থেকে অবশ্যই বলবো, একদম পারবে। দেখো 120 এটা 8 মানে 128, 128 প্লাস এক্স মানে হচ্ছে 2x সমান 10, 130 এর সঙ্গে গুণ হয়ে গেলে হবে 113 সঙ্গে গুণ হলে 130 হবে। তাহলে 2x সমান হবে 130 মাইনাস 128, তাই না? তাহলে 2x সমান হবে 2, মানে x সমান হবে 1। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে বলো এখানে? x এর ভ্যালু 1। আচ্ছা সরি সরি সরি, একটু একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নাও। সরি, এটা 126 হবে, তাই না? এটা কিন্তু 126 হবে। একটু সরি। দেখো 4 আর 2 আমি গুণ করে দিই, 4 2 6, মানে এটা 126 হবে, এদিকে 126 হবে, মানে এটা 4 হবে, মানে 2। ঠিক। ওকে, ঠিক করে নিও বাবু একটু। এটা হবে অ্যান্সার হবে কত? 2। তাহলে এক্স এর ভ্যালু হবে 2। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। এরপরে আসবো আমরা সত্য মিথ্যা। ঠিক আছে, এতক্ষণ অবধি যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, কারণ অঙ্ক মানে একটু সময় লাগবে, একটু তোমাদের টাইম দিয়ে কিন্তু বসতে হবে। অঙ্কে ভালো করে শিখতে হলে বাবু, না হলে শেখা হবে না। তোমরা একটু একটু দেখে যদি চলে যাও, সেই শেখা ঠিকঠাক হবে না। বা স্কিপ করে করে যদি দেখো, তাহলে কিন্তু ভালো ভালো কিছু কিছু জিনিস যেগুলো আমি বলছি না সেগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে সবসময়ের জন্য। তাই বলছি শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করো না, স্পিড করে নাও। ঠিক আছে, অপশন রয়েছে দেখবে, স্পিড অপশন আছে, কিন্তু স্কিপ করে দেখো। ঠিক আছে না? তো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। দেখো একে কি বলছে। বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। দেখো 10% চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া রয়েছে, 100 টাকা রয়েছে, 1 বছরে রয়েছে। দেখো আমি এই কোশ্চেনটা কিন্তু আগেও বলেছি, এক্ষুনি যখন আমি করেছিলাম না, কনসেপ্ট বুঝিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম বলতো? যে এই কনসেপ্টটাই বুঝিয়েছিলাম, মনে করো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যদি আমাকে 1 বছরের বলে দেয়, আমি বলেছিলাম এক্ষুনি না দুটো সমান হয়, কিন্তু এখানে পার্থক্য 1 দিয়ে দিয়েছে। তাহলে কখনোই ঠিক হবে এটা? তাহলে এটা হবে আমাদের মিথ্যা। কোনো পার্থক্য নেই, প্রথম বছরে 1 বছরে বলেছে, 1 বছরে কোনো পার্থক্য থাকবে না। তাহলে অ্যান্সার হবে কি? মিথ্যা। ঠিক আছে, তোমরা কি করবে, এর যদি কনসেপ্ট না জানা থাকে তোমরা কিন্তু অঙ্ক করতে বসে যাবে, দিয়ে মাইনাস করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর বেরোবে না 1,
দিয়ে শেষে টাইমটা ওয়েস্ট করবে, অ্যান্সার করে আসতে পারবে। অ্যান্সার তো করে আসতে পারবে, কিন্তু দেখবে জিরো বেরোবে, মানে দুটো সেম বেরোবে, কিন্তু টাইমটা গেল। তাই থিওরিটা বোঝো। 3-2 থেকে কোশ্চেন, এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। এইটাও কিন্তু আগের দিনের আমি কোনো একটা অঙ্কে কনসেপ্টে বলে দিয়েছিলাম, মনে করো। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখবে দেখবে তোমরা কোনো না কোনো ভাবে পেয়ে যাবে, ঠিক না? দেখো, এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে যদি থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। এক্স বাই ওয়াই আমি বলেছিলাম, আমি এক্স এবং ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু এটাই হয়, এক্স বাই ওয়াই সমান কি হবে, ধ্রুবক হবে। আগের দিন বলেছিলাম আমি, এটা যদি কি ভেদে থাকে বলো, সরল ভেদে থাকে। এটা যদি সরল ভেদে থাকে, কিন্তু এক্স ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, এটা ধ্রুবক হবে। এক্স ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে বলেছিলাম আমি তোমাদের এক্স ওয়াই সমান ধ্রুবক হবে। আশা করি বোঝাতে পারলাম আমি। তাহলে বলো, সরল ভেদে থাকলে এক্ষুনি মুখস্থ করে নাও। সরল ভেদে থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। ব্যস্ত ভেদে থাকলে কি হবে বলো, এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক হবে। তাহলে এটাও কিন্তু আমাদের কি হবে বলো, দুয়ের দাগের মিথ্যা। তাহলে দুয়ের দাগের অ্যান্সার কি হবে, মিথ্যা হবে। নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্ত মানে কি বলতো, কেন্দ্র একটা থাকবে, এই কেন্দ্র একটা, এটা একটা বৃত্ত বাইরের দিকে, আর একটা ছোট বৃত্ত রয়েছে। দেখো, এই দুটো বৃত্তের মধ্যে কোনো স্পর্শক তুমি অঙ্কন করতে পারবে? তাহলে এখানে কিন্তু আমাদের স্পর্শক কিন্তু কটা হবে বলো, শূন্য। কেন, কোনো স্পর্শক আমরা অঙ্কন করতে পারবো না এই দুটো বৃত্ত থেকে, কারণ তাদের কেন্দ্র কিন্তু একটা রয়েছে। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, বলবে একটিও থাকবে না। অ্যান্সার হবে এখানে মিথ্যা। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি হবে। তাহলে দেখো, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, তাই না, এটাই দেওয়া রয়েছে। সাইন 30 ডিগ্রির মান কি হবে, সাইন 30 ডিগ্রি বলবে স্যার এটা তো হাফ। সাইন 60 ডিগ্রি এটা হবে √3/2। তার মানে পাচ্ছি 1 প্লাস √3/2। আচ্ছা, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে, তো স্যার সাইন 90-র ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে দেখো, একটা জিনিস বলো এখানে, 1 প্লাস এটা কত হচ্ছে, √3 মানে কি 1.732, তাই না? √3 ভ্যালু এটা প্রায় হয়। আর নিচে রয়েছে কত, 2। তার মানে দেখো, 1 মানে 2.732/2। এটাকে যদি আমি ডিভাইড করি না, 1 পয়েন্ট সামথিং আসবে, 2 3 6, 2 6 12, 2 এইরকম আসবে, 1.366। দেখো, 1.366 নিশ্চয়ই গ্রেটার দেন 1। তার মানে এখানে যে তোমাকে কন্ডিশনটা দেওয়া রয়েছে, যে এইটা কি গ্রেটার দেন 1 হবে, বলবে হ্যাঁ, সত্য হবে এখানে। তাহলে অ্যান্সার কি হবে বলো, সত্য হবে। তাহলে প্রথমটা হলো মিথ্যা, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টাও মিথ্যা, চতুর্থটা হবে আমাদের সত্য। নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 5 বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে গোলকের কিন্তু কি বলে দিয়েছে বলো, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে, তাহলে আমি আহ, যে প্রথম যে গোলকটা থাকবে আর সেকেন্ড গোলকটা এরকম, মানে কি, প্রথমে ছিল আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দ্বিগুণ করে 2r হবে, ইয়েস অর নো? তাহলে বলছে দেখো, গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে, তাহলে এর আয়তন কত হবে, আর যদি হয়, তাহলে প্রথম যে গোলকটা যেটা আর ব্যাসার্ধের ছিল, তার আয়তন হবে 4/3 পাই r কিউব। আর এর কত হবে, 4/3 পাই 2r এর হোল কিউব, ইয়েস অর নো? 2r এর হোল কিউব হবে। তাহলে এইটাকে যদি ভাঙি আমি পাবো বলো বলো, 4/3 পাই ইন্টু 8r কিউব। তাহলে এইটটাকে যদি সামনে নিই, 8 × 4/3 পাই r কিউব। তাহলে এইটা তো প্রথম যে গোলকের আয়তন ছিল না, তাহলে প্রথম গোলকের আয়তনের কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে, কিন্তু আমাকে বলে দিয়েছে কত, দ্বিগুণ। তাহলে এটাও কিন্তু হবে আমাদের কি হবে, মিথ্যা হবে। ইয়েস অর নো? বোঝাতে পারলাম তোমাদের? ওকে। তাহলে দেখো, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার লাস্টেরটা যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। বলছে 5 2 4 3 5 2 5 2 5 2 সংখ্যাগুরু মান 2 হবে। তাহলে সংখ্যাগুরু মান জিনিসটা কি তো আগে জানতে হবে, দিলে তো তুমি সংখ্যাগুরু মান বের করতে বলবে। সবাই জানো, তবু আর একবার বলে দিচ্ছি, যে একটা তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে ওটাই হচ্ছে সংখ্যাগুরু মান। আগের দিনও বলেছিলাম আমি। তাহলে এখানে 5 কবার রয়েছে, 5 কি কি রয়েছে, 5 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, ব্যাস এইগুলো রয়েছে। আচ্ছা, 5 কতবার রয়েছে দেখলাম, আমি 5 দেখছি একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে 5 রয়েছে আমাদের 4 টাইমস। 2 রয়েছে কত, একবার, দুবার, তিনবার, চারবার। 2 কবার রয়েছে, 1 2 3 4, 2 ও 4 বার রয়েছে। 3 কবার রয়েছে, 4 কবার রয়েছে, 4 একবার রয়েছে। 3 রয়েছে একবার,
একবার রয়েছে। তাহলে সংখ্যাগুরু মান এখানে কতগুলো দেবে? সংখ্যাগুরু মান এখানে দুটো, 5ও হবে 2ও হবে, কিন্তু এখানে বলে দিচ্ছে শুধুমাত্র 2। তাহলে এটাও কিন্তু আমাদের মিথ্যা হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখানে সংখ্যাগুরু মান 2 এবং 5 অ্যান্সার হবে, কিন্তু এখানে বলেছে শুধুমাত্র 2 হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু সত্য মিথ্যার কোশ্চেনও কমপ্লিট হয়ে গেল। নেক্সট কিন্তু আমরা যেটা মেইন কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই সবাইকে বলবো লাইক করে দাও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিবে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4 এর একের দাগে। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে 4 একেরটা করবো। বার্ষিক 5% সরল সুদের হারে, মানে আর বলে দিয়েছে বাবু কত, 5%। কত টাকা জানি না, আমি আমি ধরে নিলাম এটাকে পি টাকা, ধরি আসল পি টাকা। মাসিক সুদ 1 টাকা বলে দিয়েছে, তাহলে আমাদের যে সময় বলে দিয়েছে টি সমান 1 মাস বলে দিয়েছে। 1 মাস মানে বাবু কত, 1/12 বছর, কারণ মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। কত টাকা বলেছে, 1 টাকা বলে দিয়েছে, মানে আমাদের সুদ বলে দিয়েছে কত, বলে দিয়েছে 1 টাকা। সুদ বলে দিয়েছে কত, 1 টাকা। এবারে তাহলে এইখান থেকে আমাদের সুদ যদি বলে দেয়, তাহলে সুদের সূত্র কি, সরল সুদ, যেহেতু সরল সুদ বলেছে সরল সুদের হারে, তাহলে পিআরটি বাই 100। তাহলে পিআরটি, পি ইন্টু আর, আর কত 5%, 5 ইন্টু টি মানে 1/12, 1/12 বাই 100 মানে বাই 100, পিআরটি বাই 100 সুদ, এটাই বলে দিয়েছে 1 টাকা। এখান থেকে আমি পি পেয়ে যাবো 5 20 12 দিয়ে 24, তাহলে পি হচ্ছে কত, 12 গুণিতক 20। দেখো একের সঙ্গে গুণ হয়ে গেলে এটাই থাকবে। তাহলে পি সমান হবে কত, 240 টাকা। তাহলে আমাদের যে কত টাকার মাসিক সুদ, মাসিক সুদ চেয়েছিল, বলবে যে স্যার 240 টাকার মাসিক সুদ হবে কত টাকা, মাসিক সুদ হবে 1 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কি হবে, 240 টাকা। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে এটা। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। আমি জানি না মোট লাভ কত হয়েছিল। মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:5:8। তাহলে দেখো, যদি আমি ধরে নিই যে মোট লাভ, মোট লাভ x টাকা, তাহলে প্রথম ব্যক্তি যে রয়েছে, প্রথম ব্যক্তি যে রয়েছে, তাহলে প্রথম ব্যক্তির লাভ্যাংশ কত হবে। প্রথম ব্যক্তির লাভ্যাংশ বলবে স্যার প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগার, প্রথম ব্যক্তি মানে 3, মানে 3 আনুপাতিক ভাগার মানে মোট অনুপাত করতে হবে 8 5 13 3 16 ইন্টু এক্স, এটাই হচ্ছে প্রথম ব্যক্তির লাভ্যাংশ। তাহলে পাচ্ছি কত, 3x/60। এবারে দেখো দ্বিতীয় ব্যক্তিরও বের করতে পারতাম আমি, কিন্তু দ্বিতীয় ব্যক্তি আমাকে বলেনি তো। শর্ত যেটা দেওয়া রয়েছে প্রথম ব্যক্তি আছে তৃতীয় ব্যক্তি আছে, তাহলে আমি তৃতীয় ব্যক্তি বের করবো, কেন সময় নষ্ট করবো, তাই না? সরি, তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ কত হবে বলো। তৃতীয় ব্যক্তি রয়েছে 8, তাহলে 8/16 ইন্টু এক্স হবে। এত টাকা সমান 8x/16 টাকা। ঠিক। এবারে শর্ত যেটা বলে দিয়েছে, শর্তানুসারে, শর্তানুসারে বলছে দেখো যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম, তাহলে কম কে, কম 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 হচ্ছে প্রথম ব্যক্তি, তাহলে বেশি কে, তৃতীয় ব্যক্তি। তাহলে আগে তৃতীয় ব্যক্তি লিখবো আমি, 8x/16, বড় থেকে তো ছোট বাদ দিতে হবে। 3x/16, বড় থেকে ছোট বাদ দিলাম, এটা প্রথম ব্যক্তি, বলছে প্রথম ব্যক্তি কম মানে ছোট, শেষে রাখবো। কত কম বলে দিয়েছে, 60 টাকা। ব্যাস, তাহলে ডিফারেন্স, তাহলে বিয়োগফলই তো 60 টাকা বলে দিয়েছে আমাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমি বের করবো, তাহলে লসা কত, 16 হবে। তাহলে 8x - 3x মানে কত হবে, 5x বাই 16, তাহলে 16 সঙ্গে 60 সঙ্গে কি হয়ে যাবে, 16 গুণ হয়ে যাবে। তাহলে x সমান কত হবে, 60 ইন্টু 16/5। তাহলে 5 12, 12 আর 16 গুণ করলে কত হবে, 16 দিয়ে 32, 2 হাতে 3, 16 3 19, 192 টাকা হবে। এখানে লিখবে না, তাহলে অতএব 16 দিয়ে 32, 2 হাতে 3, 16 কে 16 3। তাহলে এটা এক্সটা কত পেয়েছি আমি, এক্সটা বলেছি কি বলো আমাদের, আহ মোট লাভ, তো এক্স হচ্ছে কি মোট লাভ, আমাকে চেয়েছেই তো মোট লাভ নাকি, ব্যবসায় মোট লাভ কত হবে। তাহলে আমাদের মোট লাভ হবে কত, 192 টাকা। তাহলে মোট লাভ 192 টাকা। আশা করি আমরা নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3, আচ্ছা আমি একটু এই পাশে চলে আসি। কোশ্চেন নাম্বার 3 বলছে a/2 b/3 সমান c/4 সমান এইটা হলে, বলছে দেখো পি এর মান নির্ণয় করা, পি কিন্তু আর নিচে রয়েছে এখানে,
তাই না? তাহলে দেখো প্রথম দেওয়া রয়েছে কি a/2 সমান b/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই p আছে। আমি যদি এইটাকে k ধরে নিই, যদি k ধরে নিই, k নট ইকুয়ালস টু 0, তাহলে বলো তো এখানে a সমান কত হবে? তাহলে এই a/2টা k এর সঙ্গে সমান হবে না? সবগুলো তো k এর সঙ্গে সমান। তাহলে a সমান হয়ে যাবে 2k, yes or no? b সমান হয়ে যাবে 3k, c হয়ে যাবে 4k, ঠিক? আবার 2a মাইনাস 3b প্লাস 4c বাই p, এটাও কিন্তু আমাদের সমান কে হবে, এর সঙ্গে তো কে ইকুয়াল আছে, তাই না? তার মানে এর মানগুলো বসাবো। 2 ইন্টু এ কত জেনেছি আমি, 2k, তাহলে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু বি কত আছে 3k, তাহলে 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু সি 4k রয়েছে, তাহলে 4 ইন্টু 4k সমান কত হবে, পির সঙ্গে কে গুণ করে দিই, পিকে হয়ে যাবে, পিকে, তাই না? তাহলে 4k মাইনাস 9k প্লাস 16k সমান পিকে। তাহলে এখানে হবে কত, 16 4 20 থেকে 9 গেলে কত বলো, 11, 20 থেকে 9 গেলে 11k, তাহলে 11k সমান হচ্ছে পিকে। দেখো কে কেটে যাবে, কে নট ইকুয়ালস টু 0 ধরেছিলাম, কে কাটতে পারি, তাহলে পি সমান হচ্ছে আমাদের 11, তাহলে অ্যান্সার হবে কত বলো, 11। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, একদম সহজ ছিল, বেশি কিছু তো ছিলই না। নেক্সট কোশ্চেনে যাই আমরা তাহলে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে কি দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে, হলো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি, 2x প্লাস পি সমান 0 সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অন্যন্য হলে পি এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। এটা সমান আমাকে 0 বলে দিয়েছে। তাহলে যদি বীজদ্বয় আমাকে একটি অপরটির অন্যন্য বলে, তার মানে যদি ধরি যে একটি বীজ যদি আমি আলফা ধরি, একটি বীজ যদি আমি আলফা ধরে নিই, তাহলে অপর বীজ কত হবে বলো তো? বলবে স্যার অপর বীজ অন্য মানে 1/আলফা হবে, একদম সোজা কথা, তাই না? বলছে পি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে দুটো বীজ পেয়ে গেছি। তাহলে দুটো বীজ পেয়ে যাওয়ার মানে মাথার মধ্যে একটা জিনিস ঘুরঘুর করবে তোমাদের, কি ঘুরঘুর করবে, যে তাদের যোগফল হবে মাইনাস b/a, আর তাদের গুণফল হবে c/a। বিটা কি বলো, বিটা হচ্ছে এক্স এর সহগ। কেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সমীকরণের সূত্র হচ্ছে এটা। তাহলে বিটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে বলবে এইখানে মাইনাস বি মানে কত, বলবে স্যার মাইনাস বি মানে এক্স এর সহগ না, -2 হবে, মানে বি সমান কত হবে, -2 হবে। আচ্ছা, এ কত হবে, এ মানে হচ্ছে এক্স এর সহগ মানে 4 হবে, মাইনাস আগে একটা ছিল, তাহলে হবে কত 2/4 মানে হাফ। কিন্তু এইখানে কত হবে বলো, এইখানে হবে কত c/a, তাহলে আলফা ইন্টু 1/আলফা, আলফা যদি কেটে দিই পড়ে থাকবে এখানে 1, 1 সমান c/a, সি কত, বলবো স্যার সি মানে তো কনস্ট্যান্ট, মানে এখানে পি আছে, পি বাই এ কত, এ হচ্ছে 4, তাহলে p/4, তাহলে পি সমান কত হচ্ছে 4 এর সঙ্গে 1 গুণ করলে হবে 4। তাহলে এখানে যে বলেছে পি এর মান কত, পি এর মান হবে কত 4। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে দেখো এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে একটা ত্রিভুজ আঁকবো আমি, এবিসি, এ বি সি, বলছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিএসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা পি বিন্দুতে, এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি সমান 4 সেন্টিমিটার, এপি এইটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, কিউসি বলে দিয়েছে 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার কিউসি। পিবি সমান এ কিউ, পিবি কোথায়, পিবি মানে এইটা মানে হচ্ছে এইটা। তাহলে পিবি
এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, যদি তৃতীয় বাহুর আমি সমান্তরাল সরলরেখা টানি, তৃতীয় বাহুর যদি সমান্তরাল সরলরেখা টানি যেটা অন্য দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবারে বলো, এই যে কোশ্চেনটা আমি করেছি, এইখানে দেখো দুটো ত্রিভুজ রয়েছে। একটা ত্রিভুজ কি রয়েছে বলতো, এ পি কিউ, এই ত্রিভুজটা। আর একটা ত্রিভুজ এ বি সি, কি রয়েছে, এ ত্রিভুজ এ বি সি। এখানে এই সূত্র কাজে লাগাতে পারো দুটো সদৃশতা ধরে, না হলে থ্যালাসের উপপাদ্য আমি কাজে লাগাতে পারি। কি বলতো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই। থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবে, যদি সমান্তরাল হয় তো, যদি তৃতীয় বাহু সমান্তরাল কোনো সরল রেখা দুটো অন্য দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাই, কি পাই বলতো, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। ইয়েস অর নো? মানে উপরের বাই নিচের, এর উপরেরটা বাই নিচেরটা লিখতে পারি আমি। তাহলে এপি কত আছে 4, আর পিবি জানি না আমি, পিবি সমান, আচ্ছা, এ কিউ মানে কিন্তু পিবি, দেখে নাও, এ কিউ মানে কিন্তু পিবি বলে দিয়েছে এখানে, কিন্তু এ কিউ সমান পিবি, পিবি বলে দিয়েছে। তাহলে এই এ কিউর জায়গায় আমি লিখতে পারি না পিবি বাই কিউসি, কত আছে 9। তাহলে পিবি ইন্টু পিবি যদি গুণ করি কত হবে, পিবি স্কোয়ার সমান 9×4 = 36, বা পিবি বাবু কত হবে বলো, √36 প্লাস মাইনাস, কিন্তু আমরা একটাই নিব, সেটা কত নিব, 6 নিব। ইয়েস অর নো? তাহলে অ্যান্সার হবে কিন্তু আমাদের পিবি এর দৈর্ঘ্য হবে কত, 6 সেন্টিমিটার। কত হবে, 6 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। একটু ধৈর্য ধরে বসতে হবে এবং বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রথমে আমি চিত্রটা এঁকে ফেলি, যেমন আছে সেই রকমই আমি লিখবো, ঠিক যেমন আছে সেই রকম করবো। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, বলছে তার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আচ্ছা হোক, এটা এরকম 5 সেন্টিমিটার দিলাম। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, তাহলে এইখান থেকে 13 সেন্টিমিটার দূরে, বাইরে থাকবে যেহেতু ব্যাসার্ধ 5, তাহলে এখান থেকে 13 সেন্টিমিটার দূরে একটা বিন্দু রয়েছে পি। আচ্ছা, পি কিউ, পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে, পি কিউ মানে এইদিকে একটা স্পর্শ হয়েছে আর এইদিকে একটা স্পর্শ হয়েছে, পি কিউ। আচ্ছা, এখানে কিউ, পি কিউ পি আর, বলছে দুটি স্পর্শক পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে পি কিউ ও কেন্দ্রবৃত্ত, এটা ও, আর এই দেখো এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না, এরকম একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের কি করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। প্রথম কথা হচ্ছে গিয়ে, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে কি ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউতে ও কিউ লম্ব পি কিউ, ইয়েস অর নো? কেন, বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুভূমি ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা কি ত্রিভুজ হবে, তাহলে ও পি কিউটা হবে কি বলতো, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ও পি কিউ হবে কি, সমকোণী ত্রিভুজ, ঠিক না ভুল? আচ্ছা, বলো এই ত্রিভুজের যেটা রয়েছে না, ও কিউ দৈর্ঘ্য কত, তাহলে এখানে ও কিউ সমান কিন্তু 5 সেন্টিমিটার, ও পি বলে দিয়েছে আমাকে এইখান থেকে, এইটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পি কিউ কত হবে, বলবে স্যার এইটা যদি সমকোণ হয়, ও পি হচ্ছে অতিভুজ, কিউপি হবে লম্ব বা ভূমি, আর এটার মধ্যে যে কোনো একটা লম্ব। তাহলে কিউপি লম্ব বা ভূমি বের করতে হলে কি করব, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটা একবার বলে দিই, আর একবার আমি, দাঁড়াও, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ধরো এবিসি সমকোণী ত্রিভুজ আছে, এইটা কি অতিভুজ তো, এটা কি ভূমি, এটা লম্ব।
আরে এদের যে পিথাগোরাসের উপপাদ্যটা পড়েছিলে, কি পড়েছিলে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি যদি লম্ব বের করাই, কি বের করাই বলো? আমি যদি লম্ব বের করাই তাহলে বলবে স্যার লম্ব সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেহেতু হোল স্কয়ার ছিল, লম্ব বের করতে হলে রুট ওভার করে দেবো, সেটাই করেছি। ওপি তো অতিভুজ, এইটা তো অতিভুজ, এটা তো ভূমি বা লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি বা লম্ব। তাহলে যে কোনো একটা বের করতে হলে অতিভুজ থেকে বাকি বিয়োগ করতে হবে এবং তাদের হোল স্কয়ার করতে হবে। তাই 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার করেছি। তাহলে 13 মানে 169, এটা হচ্ছে 25, মানে 144, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে কত পেলাম আমি? 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার যদি পাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে কি করব আমরা? তাহলে ও পি কিউ এর, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, বলবে স্যার একদম সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত? 12, উচ্চতা কত? 5, কারণ 13 তো অতিভুজ, এটা ভূমি, এটা ভূমি আর লম্ব, লম্ব মানে উচ্চতা, আর এখানে আমি 5। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 6 12, 6 5 30 বর্গ সেন্টিমিটার। এবারে এইটা যদি 30 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে নিচেরটাও তো সেম 30 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে ও আর পি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? 30 প্লাস 30 বর্গ সেন্টিমিটার, মানে হবে 60 বর্গ সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম, খুব সহজ ছিল কিন্তু এতটাও কঠিন ছিল না। খালি জাস্ট তোমাদের একটু বুঝে অঙ্কটাকে করতে হবে, দিলে দেখবে হয়ে যাবে। আমি প্রত্যেকটা তো ডিটেলস বলে দিচ্ছি, তোমাদের অসুবিধার কিছু নেই, শুধু তোমাদের বলছি, বারবার বলছি নোট ডাউন করে রাখো অঙ্কগুলোকে। ঠিক নোট ডাউন করে রাখো, লিখে রাখো যা যা বলছি আমি পাশে, ঠিক না? তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফলের। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, আমি করব 7 দাগ। আচ্ছা, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এ বি সি ডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এ বি সি ডি কিন্তু যে আলাদা হতে পারে, কিন্তু আবার দুদিকে আছে এরকম কোনো কথা নেই, ঠিক আছে, কিন্তু এ বি সি ডি দুটো জ্যা। আচ্ছা, এটা একটা এ বি নিই না আমি, এ বি, দেখা যাক সিডি, এখানে এর কেন্দ্র থেকে যা হবে এর দূরত্ব, সিডি যে নিব সেটাও কিন্তু কেন্দ্র থেকে সেম দূরত্ব হতে পারে, এটা ও কেন্দ্র, সিডি নিলাম, আমি নিতে পারি এরকম। আচ্ছা, এ ও বি 60 ডিগ্রি বলে দিচ্ছে। আচ্ছা, এ ও বি, এ ও বি মানে এইটা বলে দিচ্ছে 60 ডিগ্রি, এইটা বলে দিচ্ছে 60 ডিগ্রি। তাহলে সিডি সমান 6 সেন্টিমিটার, সিডি সিডি এইটা, এটা সমান 6 সেন্টিমিটার। তাহলে সিডি 6 সেন্টিমিটার মানে এ বিও 6 সেন্টিমিটার, যেহেতু দুটির দৈর্ঘ্য সমান। কেন দুটির দৈর্ঘ্য সমান? কেন কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে কি, সমান দৈর্ঘ্য হলে তবে তো সমদূরবর্তী হবে, দৈর্ঘ্য যদি অসমান হয়ে যায় তাহলে তার ডিস্টেন্সটা কেন্দ্র থেকেও কম বেশি হবে, ঠিক আছে। তাহলে এ বিও কিন্তু 6 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে ও কিছু একটা তোমাকে নির্ণয় করতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ও বি বা ও এ বা ও সি বা ও ডি এরকম নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি যদি লিখি যে দেখো এখানে যেহেতু, তাহলে এ বি সমান হবে সিডি, সমান কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার বলে দিয়েছে। কেন লিখলাম আমি? যেহেতু, যেহেতু জ্যাটি, জ্যা দুটি, যেহেতু জ্যা দুটি, যেহেতু জ্যা দুটি কেন্দ্র
থেকে সমদূরবর্তী, ঠিক। এবার এটাকে ও, এটাকে আমি পি নাম দিলাম, ঠিক আছে, এটাকে পি নাম দিলাম, এটা তো ও আছে, এটা কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে ও কোথায়, কোনটা 60, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাই তো, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, কোনটা আহ এ ও বি 60 ডিগ্রি বলেছে না, এ ও বি মানে হচ্ছে এ ও বি, এইটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এখান থেকে এটা 60 ডিগ্রি বলেছে। তাহলে ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, ঠিক, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। আচ্ছা, আবার এ ও সমান ও বি, ইয়েস অর নো, কেন বলো তো, একই বৃত্তের ব্যাসার্ধ, এ ও যা হবে ও বি তাই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি দুটো সমান হয়, তাহলে এর বিপরীত কোণগুলোও সমান হবে, মানে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এটা সমান হবে, মানে ও এ বি এই কোণটা সমান হবে ও বি এ এর সঙ্গে, হ্যাঁ কি না, দুটো সমান হবে। তার মানে যদি আমি এর মান বের করাই, তাহলে 60 ডিগ্রি এটা ছিল, তাহলে এটা বের করতে হলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, যেহেতু দুটো সমান বাই 2 করে দিব আমরা, তাহলে এটাও হচ্ছে দেখো আমাদের 60 ডিগ্রি। তাহলে ও এ বি, ও বি এ কিন্তু 60 ডিগ্রি, আবার এ ও বি 60 ডিগ্রি পেয়েছি, তাহলে এ ও বি এই যে ত্রিভুজটা, এটা কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ হবে। কি হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয়, সব বাহু সমান হবে, তার মানে এ বি সমান এ ও সমান বিও, তাহলে এ বি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এইগুলো কিন্তু আমাদের 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এও বা বিও এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের কিন্তু ব্যাসার্ধ যেহেতু আমাদের এগুলো, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো, কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কেন, দেখো অঙ্কটা যেটা রয়েছে মুখে মুখে অ্যান্সার হবে, কিন্তু যেহেতু 2 নাম্বার দিয়েছে, তোমাকে একটু তো লিখে করতে হবে, আর আমি যেভাবে লেখাচ্ছি তোমরা একটু লিখে প্র্যাকটিস করো, যে জ্যামিতির যে পার্টগুলো সেগুলো কিন্তু যেভাবে লেখাচ্ছি একটু প্র্যাকটিস করো। দেখো তোমাকে জিনিসটাকে বোঝাতে হবে লেখার মধ্যে, যে আমি যেটা করলাম কেন করলাম, আমি যে এই যে এবি সমান সিডি করলাম কেন করলাম, যেহেতু জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার জন্য জ্যাগুলো কিন্তু কি হবে, সমান হবে। যদি সমদূরবর্তী না হতো তাহলে অসমান হতো, তাই আমি পাশে লিখে দিয়েছি, যেহেতু কোশ্চেনে দেওয়া রয়েছে তাই সমান করে দিয়েছি। তারপরে কি করেছি দেখো, যেটা দেওয়া রয়েছে এ ও বি 60 ডিগ্রি লিখে দিয়েছি। এবারে এ ও এবং ও বি দুটো কি বলো, দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যদি পারো এটাও কিন্তু আমাদের লেখা উচিত, কি লিখবো আমরা, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখলে আরো সুন্দর লাগবে। কেন, আমি কেন সমান করলাম হঠাৎ করে, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয় তাই লিখে দিলাম। তারপরে বাকিগুলো আমরা করেছি, অ্যান্সার 6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, ভালো লাগছে তোমাদের তো ভিডিওগুলো, না তোমরা স্লো হয়ে যাচ্ছে আমার বলাগুলো? তোমরা যদি বলো কমেন্ট করে জানাও যে স্যার স্লো হয়ে যাচ্ছে, তাহলে আমি স্পিড করে বলবো। কেমন লাগছে বলবো, এক্ষুনি কমেন্ট করো, যারা এত দূর অব্দি এসছো সবাইকে বলবো প্লিজ এক্ষুনি কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো। সময় তো লাগবে, এক একটা কোশ্চেন এতবার এত ধরে ধরে বোঝাচ্ছি, মানে সময় তো লাগবে, কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো, অবশ্যই উপকারে লাগবে, এবং তোমাদের কথা দিচ্ছি অনেক কিছু তোমাদের করাবো আমি, ঠিক আছে, পরীক্ষার আগে অনেক কিছু লাইভ তোমাদের আমি ক্লাস করাবো, ঠিক আছে, লাইভে তোমাদের ক্লাস করাবো, সঙ্গে থাকো তোমরা, প্লিজ সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের অনেক হেল্প করবো আমি, ঠিক আছে, চেষ্টা করবো হেল্প করার। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 রয়েছে, তাহলে 8-এর দাগের কোশ্চেন দেখো কি বলেছে বাবু, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 বলে দিয়েছে। বলছে থিটা 0 to 90 ডিগ্রি,
কোসেক থিটা এর মান বের করতে। তাহলে কোসেক থিটা এর মান বের করতে হলে আগে থিটা তো জানতে হবে কত হয়, দিলে তো আমি কোসেক থিটাটা বের করতে পারবো। দেখো এই অঙ্কটা তোমাকে যদি বলি, আমি আগেও এই সেম অঙ্ক করিয়েছি, সেখানে ভ্যালু আলাদা ছিল, কিন্তু ট্যান থিটা প্লাস কট থিটা থেকে থিটা বের করার নিয়ম বলে দিচ্ছে। আগের কোন দুটো স্কুলের মধ্যে কোন একটা স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট ছিল, কোন একটা ডিস্ট্রিক্ট। তাহলে এটা কি করেছিলাম আমি আরেকবার দেখে নাও, প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের। ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, কট থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি। বলবে হ্যাঁ, কোনো সমস্যা আছে কি? নেই। এরপরে আমরা কি করবো, লসাগু করবো। কস থিটা লসাগু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে উপরে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, উপরে পড়ে থাকবে না, উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, নিচে হবে সাইন থিটা কস থিটা লসাগু এটা তো সমান 2। তারপরে কি করব বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 গুণ হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা। ঠিক, তাহলে সাইন স্কোয়ার থিটা, এটা এদিকে এলে কত হবে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাজিয়ে নিলাম জাস্ট আমি। এটা কি হবে বলো, সাইন থিটা মাইনাস কস থিটা এর কি হোল স্কোয়ার সমান 1, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমি বলো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, বা সাইন থিটা সমান কস থিটা, বা সাইন বাই কস, তাহলে কত হবে, ট্যান থিটা সমান 1 হবে। 1 মানে কি বলো, ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটার সঙ্গে কে সমান হবে, থিটার সঙ্গে কে সমান হবে বলো, থিটা সমান হবে এখানে 45 ডিগ্রি। তাহলে চেয়েছে কি আমাকে, কোসেক থিটা। তাহলে অতএব কোসেক থিটা সমান হবে কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 মানে কত, √2। তাহলে অ্যান্সার হবে আমাদের কত বলো, √2। আশা করি বোঝাতে পারলাম। কিছু না, জাস্ট সূত্রগুলো বসিয়েছি আমি, ক্যালকুলেশন করেছি। সে আগে যেমন মান নির্ণয় করে এখান থেকে মান বের করে ওইখানে পুট করতে, সেই রকম ব্যাপারটা হয়েছে, আর কিছুই নেই। এমন কিছু কঠিনও নয় এটা বোঝার মতো। ঠিক, নেক্সট যাব আমি 9-এর দাগে। বলছে দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। একটা স্তম্ভ রয়েছে, এরকম একটা স্তম্ভ রয়েছে। বলছে এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতা, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতা। ছায়ার দৈর্ঘ্য মানে কি, ছায়ার দৈর্ঘ্য মানে হচ্ছে এই স্তম্ভের ছায়া এইখানে পড়েছে, এইখান থেকে এটা হচ্ছে ছায়া, ঠিক, এটা ছায়ার দৈর্ঘ্য। স্তম্ভের উচ্চতা এইটা। বলছে √3:1, মানে এইটাকে যদি আমি √3x ধরি, এটা কত হয়ে যাবে, শুধু x হয়ে যাবে, তাই না? সূর্যের উন্নতিকোণ নির্ণয় করতে বলছে, মানে এই থিটা বের করতে বলছে তো। তাহলে এ বি সি, তাহলে এ বি কি বলো, এ বি হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য সমান, সরি, স্তম্ভের দৈর্ঘ্য, বিসি সমান কি, ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এবারে বলো আমাকে একটা জিনিস, স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য যদি হয়, তাহলে এ বি অনুপাত বিসি, না, ছায়ার দৈর্ঘ্যটা আগে হবে, তাহলে বিসি অনুপাত এবি হবে, তাই না? বিসি বিসি অনুপাত এবি হবে কত, √3:1। ঠিক আছে, √3:1। তাহলে এইখান থেকে আমি পেতে পারি না, আচ্ছা এটা আমার মাথায় আবার এটা চলে এলো, মানে এইভাবেই করে দিই, √3/1 হবে। এবারে বলো, যদি উন্নতিকোণ থিটা হয়, ধরি উন্নতিকোণ থিটা, তার মানে ট্যান থিটা কত হবে, লম্ব বাই ভূমি হয়ে যাবে, মানে এ বি বাই
বিসি হয়ে যাবে, ঠিক না? তাহলে ট্যান থিটার সমান এবি বাই বিসি হবে। আচ্ছা, এই জায়গায় আমি করে দিচ্ছি, দেখো একটু। তাহলে ট্যান থিটা সমান এবি বাই বিসি কত হবে? এইখান থেকে যদি আমি বের করাই এবি বাই বিসি, বলবে স্যার 1/√3 হয়ে যাবে, কারণ এটা উল্টেছি মানে এটা উল্টে যাবে। তাহলে এটা হবে 1/√3। তাহলে ট্যান থিটা সমান হবে ট্যান 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। তার মানে থিটা সমান হবে কত? 30 ডিগ্রি। এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে ট্যান থিটা যেটা পেলাম আমি উন্নতি কোণ যে ধরেছিলাম থিটা, সেটা অ্যান্সার হবে কত? 30 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ঠিক, একটু তুলে নাও কোশ্চেনগুলো, একটু তুলতে তো হবে, কষ্ট তো একটু করতেই হবে, না হলে তো হবে না, তাই না? তো ভালো রেজাল্ট করতে হলে একটু তো কষ্ট করতে হবে, না হলে কি করে ভালো রেজাল্ট হবে? এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 10 এর। তাহলে আমাদের কিসে আসবো বলো? কোশ্চেন নাম্বার 10। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি ও সি একক হলে এবং এ প্লাস বি প্লাস সি সমান 25, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, আয়তঘনাকৃতি যে ঘরটা রয়েছে, এরকম যদি হয় আয়তঘনাকৃতি একটা ঘর, তোমরা একটু বাড়িতেও যদি একটু তোমরা লক্ষ্য করো, তোমরা এটা পড়ানোর সময় তোমাদের স্যারেরাও বলেছেন অবশ্যই, যে সব থেকে লম্বা দণ্ড রাখা হয় কিন্তু সব সময় মনে করো কর্ণ বরাবর রাখা হয়। মানে এইখান থেকে এর মানে এর শীর্ষবিন্দু থেকে নিচের অপোজিট সাইডের শীর্ষবিন্দু এইভাবে রাখা হয়। মানে জাস্ট কর্ণ বরাবর যদি রাখা হয় সেটাই হবে সব থেকে লম্বা দণ্ড। বা এইখান থেকে এইখান অবধি, বা এইখান থেকে এখান অবধি, ঠিক আছে, বা এখান থেকে এখান অবধি, মানে জাস্ট কর্ণ বরাবর যদি রাখি আমি, ঠিক আছে না? এবারে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি বলে দেয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √a² প্লাস b² প্লাস c² একক কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে কর্ণের এটাই হচ্ছে বৃহত্তম দৈর্ঘ্য হবে, কিন্তু আমাকে তো বের করতে হবে। তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি সমান রয়েছে 25, দেওয়া রয়েছে, এটা আমাদের প্রদত্ত রয়েছে, ঠিক? তাহলে এই দুটোকে যদি বর্গ করে দিই, তাহলে এইটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হবে 25 এর হোল স্কোয়ার। কেন করলাম একটু পরে জানতে পারবে। তাহলে এইটাকে ভাঙলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, ভাঙলে মানে সূত্র, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 25 হোল স্কোয়ার মানে কত বাবু? 625। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি কমন নিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 625, ঠিক? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কিন্তু দেওয়া আছে, দেখো 240.5, 240.5 সমান 625। তাহলে এইখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে যাব কত? 625 মাইনাস, এটা গুণ করলে হবে 480, 481, 481 হচ্ছে, মাইনাস করো, তাহলে 4 হবে, 8 4 12, 144। এইখানে এই জায়গাটা এই মানটা জাস্ট বসাবো, তাহলে √ওভার হবে 144 একক, মানে হচ্ছে 12 একক। তাহলে সব থেকে যে লম্বা দণ্ডটা রাখা হবে তার যে দৈর্ঘ্যটা হবে কত? 12 একক। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে আমরা 11 দাগে করবো। আরেকবার দেখি কোশ্চেনটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, তাই না? তার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় বলো?
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? বলে স্যার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। এল মানে কি? বর্গ একক। তাহলে এল মানে কি? এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এল মানে কি বলো? এল মানে হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। এইখান থেকে এইটা, এটা হচ্ছে কি এল। আর এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এইচ, উচ্চতা। তাহলে প্রথম কথা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বের করতে হয় আর জানতে হবে, এল জানতে হবে। তাহলে আমি কিছুই দেওয়া নেই এখানে, তাহলে ধরে নিলাম পার্শ্ব তির্যক উচ্চতা, ধরে নিলাম তির্যক উচ্চতা এল একক এবং ব্যাসার্ধ আর একক। ইয়েস অর নো? ব্যাস। এবার ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি? এই তো ভূমি। ভূমি মানে বৃত্ত, শঙ্কুর নিচে ভূমি মানে কি? বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পাই আর স্কয়ার যদি বর্গ একক হয় ভূমির ক্ষেত্রফল, তাহলে জাস্ট আমাকে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শর্ত বলে দিয়েছে, শর্তানুসারে আমি লিখতে পারি যে পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে দুদিকে কি কাটবে? পাই কাটবে। তাহলে আর একটা কেটে গিয়ে এদিকে একটা আর পড়ে থাকবে। তাহলে এল সমান পাচ্ছি আমি √5 আর। ইয়েস অর নো? এল মানে কি বলো? এল মানে কি? এল মানে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এল সমান আমরা জানি √/h² প্লাস আর² জাস্ট এখানে বসাও আর² সমান হচ্ছে √5 ইন্টু আর। এবারে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। তার মানে পড়ে থাকবে এদিকে h² প্লাস আর² সমান হবে 5r²। তাহলে 5/h² সমান কত হবে বলো? 5r² মাইনাস আর² করলে কত হবে? 4r²। ঠিক। তাহলে এইখান থেকে আমাকে বলেছে দেখো উচ্চতা আগে থাকবে ভূমির ব্যাসার্ধের অনুপাত। তাহলে h/r, h² সমান কত হবে? 4/1। নিচে জাস্ট r² নিয়ে নিয়েছি। h/r হবে কত? 2/1। অতএব h/r হবে 2:1। এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে যে অ্যান্সারটা হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল এবং ভূমির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের যে অনুপাত চেয়েছে হবে কত? 2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 13। 12 বলছে যে প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা বলে দিয়েছে n প্লাস 103/3 হলে n এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে যেটা আমাকে দেওয়া রয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে যেটা দেওয়া রয়েছে যে প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। মধ্যবর্তী সংখ্যা মানে কি? মাঝের সংখ্যা, তাই না? তাহলে 2n প্লাস 1 সংখ্যক সংখ্যা বলেছে। তাহলে সংখ্যক সংখ্যা বলেছে, বলো একটা জিনিস, 2n প্লাস 1 এটা যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম হবে। মধ্যবর্তী সংখ্যা বের করতে হলে প্রথম কথা যে যুগ্ম অযুগ্ম আমাকে বের করতে হবে। ইয়েস অর নো? তাহলে 2n প্লাস 1 নিশ্চয়ই এটা কি বলতো আমাদের? অযুগ্ম। বলবে স্যার কেন অযুগ্ম? দেখো n তো স্বাভাবিক সংখ্যা বলেছে, 2n প্লাস 1 স্বাভাবিক সংখ্যা মানে কি? 2n মানে কোনো সংখ্যার সঙ্গে যদি 2 গুণ করো কোনো স্বাভাবিক সংখ্যার সঙ্গে, তাহলে কিন্তু ওটা কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে, মানে যুগ্ম হয়ে যাবে, যুগ্ম হয়ে যাবে, তাই না? ধরো 2 এর সঙ্গে তুমি 7 গুণ করো, 14 হয়ে যাবে। 2 এর সঙ্গে 4 গুণ করো, 8 হয়ে যাবে, মানে সেটাও কিন্তু তোমার যুগ্ম হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে আবার 1 যদি যোগ করো তাহলে সেটা অযুগ্ম হয়ে যাবে, তাহলে অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মধ্যবর্তী সংখ্যা কত হবে? মধ্যবর্তী সংখ্যা কত হবে বলেছিলাম আমি এক্ষুনি, যে অযুগ্ম যদি হয় মধ্যবর্তী সংখ্যা হবে কি? কি হবে?
মনে পড়ছে? n+1/2 মানে হচ্ছে 2n+1, মানে এটাই হচ্ছে n সংখ্যক পদ, +1/2 এততম পদ। মানে হচ্ছে যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটাই হবে মধ্যবর্তী সংখ্যা। মানে তোমাকে যদি বলি 1 2 3, তিনটা স্বাভাবিক সংখ্যা, তো এর মধ্যবর্তী সংখ্যা কত? 2 নম্বর সংখ্যা, এবং অ্যান্সারও কিন্তু 2 হবে। যদি বলি এখানে 4 আছে, যদি বলি আমি তোমাকে 5 আছে, এরকম থাকে, তাহলে অযুগ্ম যখন থাকছে তখন একটাই অ্যান্সার হবে। 5 থাকলে 3 নম্বর, 3 হবে মধ্যবর্তী সংখ্যা, এবং 3 নম্বর পদও কিন্তু 3 হচ্ছে, তাই এটাই হবে আমাদের মধ্যবর্তী সংখ্যা। এবং এখান থেকে কাটাকাটি ক্যালকুলেশন করলে হবে 2n+2/2, মানে 2 কমন নিলে পড়ে থাকবে n+1। এবং শর্ত বলে দিয়েছে যে এই n+1 সমান বলে দিয়েছে n+103/3, কারণ কোনাকুনি গুণ করলে এর সঙ্গে এটা গুণ হবে। কোনাকুনি গুণ করে দেখি কত হবে। 3n+3 সমান n+103। তাহলে 3n মাইনাস কি হয়ে যাবে, n হয়ে যাবে, মানে 2n হয়ে যাবে, আর 103 থেকে 3 মাইনাস করলে হবে 100, মানে n সমান হবে আমাদের 50। তাহলে অ্যান্সার হবে কত বলো? 50। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 50। এবারে n এর মান নির্ণয় করতে বলেছে, স্বাভাবিক সংখ্যা, 50 হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে দেখো, আজকের যে কোশ্চেনগুলো আমি করালাম খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং তোমরা নিশ্চয়ই আমার কোশ্চেনগুলো বা আমার অ্যান্সারগুলো বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দাও। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অনেকে আমার ভিডিওগুলো দেখতে পারে, অনেকে উপকৃত হয়। একদম ডিটেল বলছি তোমাদের, ঠিক আছে, বুঝিয়ে করানোর চেষ্টা করছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো কোশ্চেন যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। লং কোশ্চেনগুলো যদি তোমাদের কোনো সমস্যা হয়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।